রমজান প্রায় শেষের পথে, ঈদের ডামাঢোল বাজতে শুরু করেছে। দেশের প্রতিটি কোনায় কোনায় এখন ঈদের অপেক্ষায় বাজার, বিপণী বিতান সর্বত্র একটি উৎসব মুখর পরিবেশ বয়ে চলেছে। সেই উৎসব এবং এই আনন্দ বা ঈদ আমাদের সামনে কড়া নাড়ছে, দরজায় কড়া নাড়ছে। এর পেছনে যে জিনিসটি প্রধান অনুষঙ্গ সেটি হলো অর্থ। এই অর্থ, ঈদ, এই দুটিকে সফল করতে আরেকটি বড় স্থান দখল করে আছে আমাদের দেশের নারীরা। আজকের এই আমাদের আলোচনার এই সব মিলে মূল বিষয়বস্তু হচ্ছে ঈদ, অর্থনীতি এবং নারী। ঈদ, অর্থনীতি এবং নারী, আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমি সুলতান মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আলোচনার একেবারে প্রারম্ভিক পর্যায়ে আমি পরিচয় পর্বটি সেরে নিতে চাই। পরিচয়ের প্রথমে আমি ডান দিক থেকে পরিচয়টি করতে চাই। আমার সর্বডানে রয়েছেন সাংবাদিক, লেখক, গবেষক শারমিন রিনভি। তার পাশেই রয়েছেন ডক্টর বদরুন্নেসা আহমেদ, উনি সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, আমরা যেটিকে BIDS বলি। আমার সর্ববামে যিনি রয়েছেন তিনি নাসরিন ফাতেমা আউয়াল, প্রেসিডেন্ট উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর বদরুন্নেসা আহমেদ, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশের অর্থনীতিতে বা এই উৎসবের যে অর্থনীতি, সেখানটাতে নারীর ভূমিকা কতটুকু, বা নারী কি কোন কোন জায়গায় কেমন অবদান রাখছে? আমরা যদি দেখি গত কয়েক দশক ধরে আমরা খেয়াল করব যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নির্দিষ্ট একটা উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, এবং এই অগ্রগতির পিছনে একটি উল্লেখযোগ্য অংশের কৃতিত্ব কিন্তু নারীদের। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কিন্তু মূল চালিকা শক্তি নারীরা। আমরা রিসেন্ট বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যদি তথ্য দেখি, সেক্ষেত্রে দেখব প্রায় আমাদের কর্মশক্তিতে 36% বেশি কিন্তু নারীরা রয়েছে, এবং নারীরা বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখে গেছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যদি তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু নারীর অবদান উল্লেখযোগ্য। পোশাক শিল্প কিন্তু আমাদের অর্থনীতির প্রায় আপনার রপ্তানি অংশের 80% সেখান থেকে আসে। সেখানে নারীর অবদান আমাদের এখন প্রায় 60% মতো। কৃষির কথা যদি বলি, কৃষি শ্রমশক্তিতে কিন্তু নারীর অবদান 50%-এর বেশি। সেক্ষেত্রে নারী ফসল উৎপাদন, মৎস্য চাষ, পশুপালন ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। এছাড়া উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তো আমরা জানি মেয়েদের অবদান প্রায় 90%-এরও বেশি। তার মানে নারীরা কিন্তু আমাদের অর্থনীতিতে বিপুল একটা অংশের অবদান রেখে যাচ্ছে। এখন চলে আসি উৎসবের ক্ষেত্রে। উৎসব কিন্তু নারী ছাড়া হয় না। নারী মানে হলো উৎসব। উৎসবের অর্থনীতির যদি বলি, উৎসবের অর্থনীতি রিলেটেড আমাদের সরকারি তেমন কোনো স্ট্যাটিস্টিক নাই, কিন্তু বিভিন্ন বেসরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের তথ্য থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে উৎসবের অর্থনীতিতে আমাদের BBS-এর হোলসেল অ্যান্ড রিটেল একটা স্টেট সার্ভে হয়েছে 2020-এ। সেখানে ওনারা বলছে যে আমাদের 2019-20 অর্থ বছরে নারী উদ্যোক্তা ছিল 2 লাখের বেশি, যেটা কিনা 2002-03-এ ছিল মাত্র 21,000। তার মানে নারী উদ্যোক্তা কিন্তু আমাদের গত 10 বছরে এটা অলমোস্ট ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। আমরা বলি যে করোনার বিভিন্ন নেগেটিভ ইফেক্ট আছে, করোনা আমাদের ক্ষতি করেছে, কিন্তু করোনার কিন্তু একটা পজিটিভ দিক আছে। যেমন নারীরা যারা বাইরে ব্যবসা করতে পারতো না, করোনা কিন্তু আমাদের অনলাইন বিজনেসের একটা বড় একটা অংশ প্রসার করে দিয়েছে, দারুণ উন্মোচন হয়েছে। এই আগে কিন্তু অনলাইন ব্যবসার সাথে পুরুষরা জড়িত ছিল, কিন্তু যেহেতু নারীরা বসে রয়েছে, করোনা টাইমে পুরুষরাও ঘরে ছিল, তারাও কিন্তু নারীদের এনকারেজ করেছে অনলাইন ব্যবসার মাধ্যমে। ঈদে এই অনলাইন ব্যবসাটা কিন্তু খুবই জমজমাট থাকে, সেখানে নারী উদ্যোক্তাদের একটা বিপুল অংশের অর্থ কিন্তু পুরুষের সাথে নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। ঈদের মৌসুমে যে আয়টা হয় সেটা আমাদের গড় বাণিজ্যের প্রায় 7.8%, এবং এর অর্ধেক নারীর কন্ট্রিবিউশন থেকে আসতেছে। তার মানে আমাদের নারী কিন্তু শুধু ঈদেই না, আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও কিন্তু অবদান রেখে যাচ্ছে। আমি এবার একটু আলোচনায় যেতে চাই। আপনি যেটি বলছিলেন যে নারীরা ব্যবসা বাণিজ্যে কতখানি এগিয়ে এসছে, সেই আলোচনাটা একটু বিস্তারিত শুনতে চাই
নাসরিন ফাতেমা আউয়াল, আপনার কাছ থেকে। আপনি দীর্ঘদিন ওম্যান এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন, এখনও সভাপতি আছেন। অতি সম্প্রতি একটি মেলাও আপনি করেছেন আপনার সদস্যদেরকে নিয়ে। কিভাবে ভূমিকা রাখছে, কতটা এগিয়ে এসছে নারীরা, এবং নারীদের ক্ষেত্রে আর কতখানি এগিয়ে আসা সম্ভব বা অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে? নারীরা সত্যিকার অর্থেই যে এগিয়ে এসছে অনেক আগের তুলনায় মানে আমাদের নারীরা কিন্তু এন্টারপ্রেনার বা উদ্যোক্তা যেটাই বলেন অনেক বছর ধরেই ছিল, মানে সবসময় ছিল। কিন্তু 2000 সনে যখন নাকি উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ শুরু হয়, প্রথম মহিলা ফোরাম, তখন কিন্তু আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে আমরা তো একটা ফোরাম তৈরি করলাম মহিলাদের জন্য ফেডারেশনের সাথে, মানে তার আন্ডারেই যাই হোক, কিন্তু আসলে কি এত নারী আছে উদ্যোক্তা? তো সেটা একটু করছিলাম যে আমরা যে করেই ফেললাম। কিন্তু অবাক করার কাণ্ড যে হওয়ার পরে দেখলাম যে অনেক নারী বেরিয়ে এসছেন, অনেক নারী দেখছি যে ওনারা অনেক ধরনের কাজ করছেন। আপনার সেল সেন্টার না থাকলেও ঘরে বসে কাজ করছেন, ঘরে বসে পিকেল তৈরি করছেন, বুটিক করছেন, কেক বানাচ্ছেন, তারাও তো উদ্যোক্তা, সবাই উদ্যোক্তা। তা সেটা দেখে আমরা খুব খুশি হলাম যে যাই হোক, তাহলে আমরা সার্থক এই উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো তারপর থেকে তো নারী দেখা যাচ্ছে প্রত্যেক বছরই বাড়ছে, আসছে নারীরা সব ক্ষেত্রেই। তো আমরা আবার নারীদেরকে আমরা ট্রেনিংয়ের জন্য বাংলাদেশের বাইরে পাঠাতাম, বাংলাদেশে তো ট্রেনিং হতোই, তারপরে আপনার মেলা করতেও বাইরে পাঠাচ্ছি। তো যে নারীরা যেই প্রোডাক্টগুলো তৈরি করে সব নারীর কিন্তু সব প্রোডাক্টগুলো ঠিক কোন বাজারে চলবে, কোন জায়গায় কোন মার্কেটটা তার জন্য অ্যাকচুয়ালি সেই জিনিসটা একটু কম ছিল। তো যেহেতু তাদেরকে বাইরে পাঠানো হতো, দেখা যেত যে বাইরে যেয়ে ফেরত এসে তাদের প্রোডাক্টের গেট আপ অ্যান্ড এভরিথিং সব কিছুই চেঞ্জ। ঈদ ফেস্টিভ্যালে অফকোর্স এটা একটা উৎসবের জায়গা এবং সবাই উৎসব করছে, ছোট বড় সবাইকে নিয়ে। তারপরেও আমি এখানে একটু বলবো যে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনার আরও অনেক কিছুই দরকার। সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করতে হবে, কারণ এটার জন্য নারীরা পিছিয়ে যাচ্ছে, যত দূর এগোচ্ছে তার চেয়ে বেশি পিছিয়ে যাচ্ছে। অ্যান্ড অনলাইন বিজনেস যারা করছে ওনারা হয়তো ঠিকমতো একটা বাসার থেকে যেহেতু করছেন, কিন্তু যেই নারীকে নাকি বাইরে যেতে হয় বিজনেস করার জন্য, সন্ধ্যার পরে সে বেরোতে পারছে না। তো তার জন্য একটা বিরাট বাধা। তো একটা বিজনেস করতে গেলে আপনার কিন্তু এই বাধাগুলো দেখতে হবে। আমরা আবার আপনার কাছে সময় পেলে আলোচনায় আসব। আমি এবার একটু যেতে চাই শারমিন রিনভি, আপনি সাংবাদিকতা করতে গিয়ে অর্থনৈতিক সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের অর্থনীতি এবং এই ঈদ এবং এই যে নারীদের যে অবদান বা অংশগ্রহণ, সেটিকে একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? কতটি আমরা এগিয়েছি, কতটা এগোতে পারিনি, কিভাবে এগোনো যায়, আপনার কাছে কি মনে হয়? সুলতান ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আপার কথা ধরে আপা কিন্তু বলছিলেন জিডিপিতে নারীর অবদান 20%। কিন্তু আপনি দেখেন, আপনি নিজেও জানেন যে নারীর যে গৃহস্থালী কাজ, মানে ঘরে যেই কাজগুলি করছে, এটা কিন্তু এখন পর্যন্ত জিডিপিতে আসেনি না। আপা আমি কি ভুল বললাম? এখন পর্যন্ত আপনার সাথে একটু কমপ্লিমেন্ট করে দিই, জিডিপিতে যদি আমরা নারীর গৃহস্থলী কাজ এবং শ্রম বহির্ভূত কাজ অংশগ্রহণ করি, সেটা 40%-এর উপরে যায়। 40-46% ডাবল হয়ে যায় তাও। এবং সবচেয়ে যদি এই রিসেন্ট একটা গবেষণা হয়েছিল, অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন করেছে, তাও রিসেন্টটা, তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের জিডিপি 76.8% সমপরিমাণ হয়ে যাবে যদি গৃহস্থালী কাজকে পরিমাপ করা হয়। ঘরকন্যার কাজ, এই যে ধরেন সে রান্না করছে, বাচ্চা পালন করছে, সে কাপড় ধুচ্ছে, মানে এই যে সব কাজগুলি, হ্যাঁ, আমরা কিন্তু আপনাদের চেয়ে বেশি কাজ করি। কিরকম? এক হলো দেখেন, যেই নারীটা বাইরে কাজ করে, আমি তার কথা বলছি, সে আমার কথাই যদি ধরে, আমাকে কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে সকালে বেরোতে হয়, তখন বেরোনোর আগে আমার নাস্তা রেডি আছে কিনা দেখতে হবে, আমার হাজব্যান্ড খাবে কিনা, আমার বাচ্চা সারাদিন কী খাবে, এগুলি করে দেন আমি বেরোয় যখন অফিসে যাই তখন কিন্তু পুরো দমে কাজ করতে হয়। এবং 8 ঘন্টা ডিউটি হলে 10 ঘন্টা করি, 11-12 ঘন্টা হয়ে যায়। বাসায় যখন গেলাম তখন কিন্তু আবার ওই সংসারের কাজ। করোনার পরে কিন্তু আসলে নারীদের একটা বড় ধরনের জাম্প হয়েছে, উদ্যোক্তা হয়েছে অনেক বেশি। এবং কেন উদ্যোক্তা হয়েছে? ওই যে বললো যে মানে ঘরে বসে বসে তারা অনেক কাজ করতে পেরেছে।
সো এই যে কাজ করতে পেরেছে, সো অর্থনীতিতে কিন্তু এখন অবদান অনেক বেশি। ইভেন ঈদ বাণিজ্যে যদি বলেন, আপনি দেখেন না যে অনলাইনে কিন্তু তারা কি করছে, গহনাগাটি বিক্রি করছে, ইভেন খাবার দাবারও ইয়ে করছে। এবং ইফতারের যদি ইফতারিতে আপনি তো ঈদ বাণিজ্যের মধ্যে কিন্তু ইফতারও একটা বাণিজ্য, বড় অংশ এবং বটে। বড় অংশ না, শুধুমাত্র কেনাকাটা না, এই ইফতার বাণিজ্যের মধ্যেও দেখা যাচ্ছে কি যে ঘরের মধ্যে রান্না করে তারা ইফতারগুলি দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, বিভিন্ন Homemade আমরা হোমমেড যেটাকে যেটাকে বলে, ইভেন কিছু কিছু দোকানেও দিচ্ছে। গ্রাম দেশেও কিন্তু এখন দেখা যাচ্ছে তারা নিজেরা ঘরে তৈরি করছে, ইভেন পিজা টিজা এগুলি বানানো শিখে তারা কিন্তু বাজারে দিচ্ছে। সো এই যে একটা মানে বাণিজ্য, এটা কিন্তু নারীর অনেক বড় ভূমিকা রাখছে এখন। আরেকটা হচ্ছে কেনাকাটায় যদি আপনি দেখেন, তারা পোশাক বানাচ্ছে, নিজেরা ঘরে দর্জির কাজ করছে, তারপরে হলো ধরেন এইগুলিকে বিভিন্ন হাতে তৈরি জিনিস করছে। এগুলির ফলে মানে আমি বলবো যে অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে, এবং ঈদ বাণিজ্যে কিন্তু ভালো একটা মানে নারীর অবদান ভালো। আমাদের গবেষক বিআইডিএস এর আমি আপনার কাছে আসতে চাই। কবিতার একটি পংক্তিতে বলা হয়েছে, কোনো কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই যে প্রেরণা দেয়া এবং এই উৎসাহ দেয়া, এই যে পুরুষরা যারা আমরা বিভিন্ন জায়গায় সাফল্য বা আমাদের অর্থনীতিতে বড় বড় ভূমিকা পালন করছে, তো সেখানে নারী এবং এই পুরুষের যে একে অপরের হাত ধরে অর্থনীতিকে শক্তিশালী করা, সেই জায়গাটাতে আমরা কতটা অন্যান্য দেশের তুলনায় এগোতে পেরেছি বলে আপনি মনে করেন? এটা দুই সাইড দিয়ে দেখতে হবে। যেমন পুরুষের প্রেরণা যেমন নারী, নারীর প্রেরণা কিন্তু তেমনি পুরুষ। একটা পুরুষ যে উদ্যোক্তা, তার পিছনে কিন্তু নারীর একটা কন্ট্রিবিউশন আছে। আবার নারী যে উদ্যোক্তা, তার পিছনে কিন্তু পুরুষের প্রেরণা রয়ে গেছে। সুতরাং আমি বলবো দুই সাইডেই কিন্তু ব্যালেন্স হচ্ছে। বাংলাদেশ হয়তো, বাংলাদেশের নারীরা হয়তো উন্নত দেশের নারীদের যে কন্ট্রিবিউশন বা নারী পুরুষের যেই কন্ট্রিবিউশন, সেই সমান তালে হয়তো এগিয়ে যেতে পারছে না, কিন্তু আমরা কিন্তু পিছিয়ে নেই। আমরা সমান তালেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি, আমরা অনলাইন ব্যবসার ক্ষেত্রে বলেছি, এবং আমরা ঘরে বাইরে সমান অবদানের কথা বলেছি। এবং সেক্ষেত্রে নারী পুরুষের দুজনের অংশগ্রহণেই আমি বলছি নারীরা এগিয়ে যাচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট বলি, এনজিও উদ্যোক্তাদের কন্ট্রিবিউশন বলি, সরকারি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশনের মধ্যে নারীরা কিন্তু সামনে বেরিয়ে আসার চেষ্টা করছে। এবং নারী কিন্তু ঘরে বসে নাই। এখন আমরা দেখছি কোনো না কোনোভাবে, যে বাইরে যেতে পারছে না সেও কিন্তু ঘরের মাধ্যমে একটা ব্যবসা করার চেষ্টা করছে। আমি যদি বলি বাংলাদেশে আপনি দেখতে পারবেন আনএমপ্লয়মেন্ট রেট যদি বলি, বেকারের হার 2 থেকে 3%। আমাদের অনেক নন ট্র্যাডিশনাল এক্সপোর্ট আইটেম, সেটি একেবারে গৃহ, যেটি আমরা কুটির শিল্প বলে থাকি, এবং কুটির শিল্পের মূল চালিকা শক্তি তো নারীরা। সেখানটাতেও তো নারীরা, সেক্ষেত্রে নারীদের কন্ট্রিবিউশন, ক্ষুদ্র এবং মাঝারি এবং ক্ষুদ্র শিল্প, এটা কিন্তু নারীর অবদান অনস্বীকার্য। সেখানে আমি বলছি মাঝারি ক্ষুদ্র আমাদের রেডিমেডস গার্মেন্টস, সেখানে কিন্তু নারীর অবদান অনস্বীকার্য। নারী উৎপাদনও রয়েছে, উদ্যোক্তাতেও রয়েছে, এবং ডিস্ট্রিবিউশনেও রয়েছে। সুতরাং নারীর অবদান কিন্তু অনস্বীকার্য, অবদান অস্বীকার করার নাই। কিন্তু পুরুষেরও সেখানে একটা সমান একটা রোল রয়েছে। কারণ নারী যে বাইরে যাচ্ছে, সেই স্বাধীনতাটা কিন্তু ঘর থেকে আসতে হবে। কারণ বললো আমাদের সাংস্কৃতিক এবং কালচারেরও কিছু লিমিটেশন আছে, কিন্তু এই লিমিটেশনগুলো দিন যত যাচ্ছে আস্তে আস্তে আমরাও কিন্তু প্রাচ্যের দেশের মতো ওপেন হওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আপা যথার্থই বলেছে, এই আপাও বলেছেন, আমাদের সিকিউরিটির একটা বিশাল ব্যাপার আছে। তারপরও আমাদের জন্য ট্রেনিংয়ের একটা কথা আসতে পারে। নারীরা নর্মাল সময়ে তাদের যদি বিভিন্ন কর্মকাণ্ডের ট্রেনিং দেওয়া যায় বিদেশে, তারাও কিন্তু পুরুষের সমান তালে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ধরেন নারীটা তৈরি করছে বাসায়, সেটা কুটির শিল্পই হোক বা তার কোনো ফুড আইটেম হোক, দেখা যাচ্ছে কি তার হাজব্যান্ড বা তার ভাই সে কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে। এই যে দুইজনের হেল্প, নারী পুরুষের হেল্প, আসলে হেল্প ছাড়া কিন্তু কোনো কিছুই আগায় না, একে অপরের পরিপূরক। আমি এটাই অর্থনীতিতেও আমরা দেখছি যে নারী এবং পুরুষ উভয়ই সমান তালে এগিয়ে আসতে চাইছে। আমি একটু নাসরিন মিন্টু, আমি আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনি বলেছেন নারীরা করছে, নারীদের সমস্যা আছে, অসুবিধা আছে, সেটি বলছেন। প্রবাদ আছে এরকম যে বাঙালি নারীরা কখনো আনন্দ উদযাপন করতে শেখেনি, নিজেকে সুখী করতে শেখেনি, ভালোবেসে নিজেকে উপহার দিতে শেখেনি। নারীর উৎসব পরিণত হয়েছে কর্তব্যনিষ্ঠায়।
আসলে কতটা? এটা আসলে কথাটা কিন্তু সত্যি বলবো আমি। প্রথমে হলো যে নারীরা যে উৎসব করতে জানে না, এটা সত্যি না। কারণ যত উৎসবই হয়, নারীর কন্ট্রিবিউশন যদি নারী যদি ইনভলভ না থাকে, সেটা কিন্তু উৎসব আকারে পরিণত হয় না। তবে নারীরা উৎসব করতে জানে অবশ্যই, কিন্তু তার এটা হচ্ছে দায়িত্বটা বেশি চলে আসে, যার জন্য নাকি উৎসবটা হয়তো সেরকমভাবে দেখা যায় না বা করতে পারে না। কারণ আপনার একটা সংসার পুরুষ যদি আর্নিং মেম্বারও হয়, কিন্তু নারীকেই চালাতে হয়। তো নারীকে দেখতে হয় যে বাচ্চার টিফিন, শ্বশুর শাশুড়ির ওষুধ, নিজের স্বামীর খানা, মানে নিজের সেটা সব কিছু কিন্তু নারীকেই দেখতে হয়। যদিও পুঁজিটা আসে স্বামীর থেকে বা বাবার থেকে, ছেলে মেল মেম্বারের থেকে। তো সেই ক্ষেত্রে আপনার কিছুটা কথা তো ঠিক আছে, সত্যি কথাই, যে যে অবস্থায় থাকুক নারী, একটা গরিব হোক, মিডল ক্লাস, বড় লোক, যেটাই, নারী ছাড়া কিন্তু আপনি কোনো উৎসবই উৎসব মুখর হয় না। আবার একটু সাংবাদিক শারমিন রিনভি আপনার কাছে আসতে চাই। প্রতি বছরে লাখ লাখ নারী এই যে সংস্থান সেখানে যুক্ত হচ্ছে, বিভিন্ন কর্মে তারা নিজেদেরকে সম্পৃক্ত করছে। অর্থনীতির চাকা ঘোরাতে প্রায় আমাদের এখন সর্বশেষ স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রায় ৩.৫ কোটি নারী সম্পৃক্ত হয়েছেন। তো এই যে নারী শ্রমশক্তির যে অংশগ্রহণ, এটিকে আরও এই যে অন্য দু আলোচক বলছিলেন যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা কি শুধু সরকারি নীতি কাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে, না বাস্তবায়নের ক্ষেত্রে কোনো জটিলতা আপনারা মনে করেন? এবং এই উৎসবের যে অর্থনীতি, এটিকে নারীরা আরও কতটা বেগবান করতে পারে এবং সেই বেগবান করবার জন্য কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? গত ফ্যাসিস্ট সরকারে যে ব্যাংকগুলোকে একেবারে জিরো, আপনি জানেন অর্থনীতি রিপোর্টিং করতে গিয়ে আমরা সবাই জানি যে ব্যাংকগুলির কি খারাপ অবস্থা, একটি লুটেরা অর্থনীতি এবং দেশে বাস্তবায়ন করেছিল। না যাই হোক, এটাই আর কি, এই যে ব্যাংকগুলো খালি হয়ে গেল, সবচেয়ে বড় কিন্তু এখন সমস্যা ঋণের। এই যে আপনি বলছেন না, চ্যালেঞ্জ বলেন বা মানে সমস্যা কি, নারী বলেন পুরুষ বলেন, এখন প্রত্যেকটা ব্যবসায়ীরই কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখন ঋণ। কারণ এখন চাইলেই ব্যাংকগুলি পারছে না দিতে। সো আগের থেকেই ছিল কিন্তু নারীদের সমস্যা যে ঋণ তারা পেত না। কারণ কি, একদিকে হলো যে নারীরা অনেক পরে এগিয়ে এসছে, তো তাই না? আমি যদি ঋণ এটাকে না বলে আমি যদি বলি আমার পুঁজি, হ্যাঁ, আপনি পুঁজি বলতে পারেন, হ্যাঁ, পুঁজির পুঁজির সংকট, রাইট। কিন্তু আমি বলেছি ব্যাংকিং ভাষায় ঋণ। হ্যাঁ, তো এই যে দেখেন, একে কিন্তু নারীরা অনেক কিছুই জানতো না যে কিভাবে ব্যাংক থেকে ঋণ নিতে হয়, বা এই যে একটা প্রতিষ্ঠান করতে গেলে যে কাগজপত্রগুলি তৈরি করতে হয়, এগুলি কিন্তু ল্যাকিংস আছে এখন পর্যন্ত নারীদের মধ্যে। অনেকেই পড়ালেখা জানা, কিন্তু তারপরও জানে না যে কোন জায়গায় যে কাজটাই মানে এই সার্টিফিকেটটা নিতে হবে। এগুলো তো একটা সমস্যা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমি বলছি মানে টাকা পয়সার বা পুঁজি, আপনি যেটা বলছেন। সো এইগুলি যদি সীমাবদ্ধতাগুলি যদি আপনারা সরিয়ে দিতে পারেন, হ্যাঁ, তাহলে তারা অনেক ভালো কাজ করতে পারে। আর আমি একটু শেয়ার করি যে ব্যাংকে যে আপনি একটা নারী যে উদ্যোক্তা যে যাবে লোন নিতে, ওরা নিজেরাই তো জানে না যে কিভাবে এতগুলি ফর্ম আমি ফিল আপ করব। সেটাই, এটাই বলছি যে কাগজপত্র, এটা সেই যে প্রতিবন্ধকতাগুলো আছে, আমরা মনে করি আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের সবার প্রচেষ্টায় যে বাধাগুলো আছে, অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে উভয়ে সমান তালে পা ফেলে এগিয়ে যেতে, আমাদের দেশকে বিশ্বের বুকে একটি শক্ত অর্থনীতির দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা আবার কোনো অনুষ্ঠানের মাধ্যমে এই দেশের অর্থনীতিতে নারী এবং ঈদের অর্থনীতি বা ঈদ উৎসবের অর্থনীতি, এই বিষয় নিয়ে আবার কখনো হয়তো বা সবিস্তারে আলোচনা শুনব। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আলোচনা অংশ নিয়েছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।